বিচার প্রক্রিয়ার নামে ঠন ঠনাঠন চলছে। বিচার প্রক্রিয়ার যে গতি, সেই গতি দেখলে কচ্ছপও মাঝে মাঝে লজ্জা পায়। কালসাপ যতই কিনা সুন্দরভাবে সাজুক, যতই নতুন রূপ ধারণ করুক, কালসাপের নেচার, সে ফনা তুলবে, সে ছোবল দেবে। আওয়ামী লীগ হলো বাংলাদেশের ইতিহাসের কালসাপ। আপনারা দেখতে পেয়েছেন এই স্বরাষ্ট্র উপদেষ্টার আমলে পুলিশ আবারও ভয়ঙ্কর হয়ে উঠছে। পুলিশ হাসিনার পুলিশের জায়গার দিকে ফেরত যাচ্ছে। রাজনৈতিক দলগুলো যদি মনে করেন যে তারাই বাংলাদেশের নীতি নির্ধারক, তাদের বাদে বাংলাদেশে আর কোনো ভয়েস নেই, তাহলে আমরা মনে করব যে সেই জিনিসটা আসলে ভুল এবং তারা ভুলের মাঝে বসবাস করেছেন। রাজনৈতিক দলগুলোর ফেইলিয়ারের জন্যই কিন্তু আসলে আমরা দেখতে পেয়েছি স্বৈরাচারী শেখ হাসিনা স্বৈরাচার হয়ে উঠতে পেরেছে। আজকে আমরা যে এখানে কবর জিয়ারত করতে এসেছি, একটি গণকবর। এই গণকবরের যে ইতিহাস, বাংলাদেশের ইতিহাসে অসংখ্যবার গণকবর রচিত হয়েছে। যারাই বাংলাদেশের এই ভূখণ্ডে, এই বাংলার ভূখণ্ডে, এই বেঙ্গল বেসিনে এসেছে, যারাই শাসকের ভূমিকার থেকে সরে গিয়ে শোষকের ভূমিকায় গিয়েছে, তারা এখানের ভিতরে গণকবর তৈরি করেছে। এই গণকবরের ইতিহাস আমরা ভেবেছিলাম, আমরা যখন একটি আধুনিক সভ্যতার কথা আমরা বলি, রাষ্ট্রের কথা বলি, স্টেটের কথা বলি, সেই স্টেট কনসেপ্টের মধ্যে এসে আমরা আসলে গণকবর থেকে মুক্তি পেয়েছি। আমরা ভেবেছিলাম ৭১-ই আমাদের শেষ গণকবর, কিন্তু ২৪ এসে আমাদের আরেকবার গণকবর দেখতে হয়েছে। পাকিস্তানি হানাদার বাহিনীরা যেভাবে গণকবর তৈরি করেছিল, স্বৈরাচারী শেখ হাসিনা একই স্টাইলে, একইভাবে, আরও নৃশংসভাবে ৭১-এ তো আমাদের মুক্তিযোদ্ধারা প্রতিরোধ গড়ে তুলেছিল সশস্ত্র বিপ্লবের মাধ্যমে, সশস্ত্র অস্ত্র ধারণের মাধ্যমে। এখানে যারা ছেলেমেয়েরা খালি হাতে রাস্তায় নেমেছিল, প্রতিবাদ করেছিল, বাংলাদেশের মানুষ তাদেরকে এভাবে গুলি করে বুক ঝাঁঝরা করে দেওয়া হয়েছে। এর ভয়ঙ্করতা ৭১-কেও কোনো কোনো সময় ছাপিয়ে যায়। অথচ আমরা দেখতে পাচ্ছি এতগুলো দিন পরেও স্বরাষ্ট্র মন্ত্রণালয় এখানের ভিতরে কোনো প্রকার পদক্ষেপ নেয়নি। আমি জানি না, স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে একাধিকবার জানানো হয়েছে। যখন আইসিটি উপদেষ্টা ছিলেন নাহিদ ইসলাম, তিনি এসেছিলেন, তিনি আমাদের সামনে সকলকে আশ্বস্ত করেছিলেন তিনি স্বরাষ্ট্র উপদেষ্টাকে জানাবেন, তিনি জানিয়েছিলেনও। তার পরবর্তীতে আমরা কিছু তোড়জোড় দেখতে পাই, কিন্তু পরে আবার দেখতে পেয়েছি যে মানে বাংলাদেশের ট্রেডিশনাল কথায় যেভাবে বলা হয়, যেই লাউ সেই কদু। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। আমরা আসলে কোনো পরিবর্তন দেখতে পাচ্ছি না। জুলাই গণ অভ্যুত্থানের ম্যান্ডেট নিয়ে যেই স্বরাষ্ট্র উপদেষ্টারা ক্ষমতায় বসেছেন, তাকে যখন ক্ষমতা আরেকজন উপদেষ্টাকে প্রেশার দিয়ে কাজ করাতে হয় এবং সেই উপদেষ্টা যখন তার উপদেষ্টা পদ ছেড়ে চলে যায়, তখন সেই কাজের মানে আর সীমিত হয়ে পড়ে, সেই কাজ আর আগায় না। এই ব্যাপারটা আমাদেরকে ব্যথিত করে। আপনারা দেখতে পেয়েছেন এই স্বরাষ্ট্র উপদেষ্টার আমলে পুলিশ আবারও ভয়ঙ্কর হয়ে উঠছে। পুলিশ হাসিনার পুলিশের জায়গার দিকে ফেরত যাচ্ছে। চট্টগ্রামের ঘটনা, নতুন বাজারের ঘটনা, কিংবা সারা বাংলাদেশে এরকম অসংখ্য উদাহরণ দেওয়া যাবে যেখানে পুলিশ আবারও শোষকের ভূমিকা অবতীর্ণ হয়েছে। আপনারা দেখতে পেয়েছেন চট্টগ্রামে গতকালকে পুলিশ সংস্কার আন্দোলন নামে একটি নতুন ব্যানার, নতুন একটি আন্দোলন তৈরি হয়েছে। আমরা এই আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ করছি। সেই সাথে আরও একটা কথা স্পষ্টভাবে বলতে চাই, আমরা এই অবিলম্বে স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে দেখা করব এবং তাকে আমরা স্পষ্টভাবে প্রশ্ন করব, একজন সুস্থ স্বাভাবিক মানুষ, আপনি তো স্বরাষ্ট্র উপদেষ্টা, আপনার তো এটা দায়িত্ব, একজন সুস্থ স্বাভাবিক মানুষ বা এবং পুলিশের ডিএমপি কমিশনার সহ হলো গিয়া পুলিশের আইজিপির সাথে আমরা কথা বলবো। একজন সুস্থ স্বাভাবিক মানুষও যদি এই ধরনের কোনো একটা দৃশ্য দেখে সে কার্যত ব্যবস্থা নিতে চাইবে, অথচ আপনারা যারা দায়িত্বে আছেন, একজন সাধারণ মানুষও তো এই জিনিসটা দেখলে হলো গিয়ে তার চোখ দিয়ে কান্না চলে আসে। অথচ আপনারা যারা দায়িত্বে আছেন, আপনারা কেন এই দায়িত্ব অবহেলা করছেন? আপনারা কি এই জিনিসটার প্রতি দায়বদ্ধতা ফিল করছেন না? কেন ফিল করছেন? এই জবাবদিহিতাটা আমরা নিশ্চিত করব। সেই সাথে আমরা বলবো, যেহেতু এটা ঢাকা নর্থ সিটি কর্পোরেশনের আন্ডারে রয়েছে, এজাজ ভাই উনি প্রশাসক, এজাজ ভাইয়ের সাথে আমরা কথা বলতে চাই, দেখা করবো এবং বলবো যে এতদিন পর্যন্ত এই কবরগুলোকে এখন পর্যন্ত চিহ্নিত করা হলো, এখানের ভিতরে ১ বছর হয়ে গিয়েছে, এখানের ভিতরে আমরা কোনো প্রকার দেখতেছি না যে কবরগুলো সংরক্ষণের জন্য কোনো প্রকার পদক্ষেপ। অন্যান্য জায়গায় দেখা গিয়েছে কবরগুলোকে ব্যারিকেড করা হয়েছে, নাম ফলক দেওয়া হয়েছে, এখানে সেই ধরনের কোনো কিছু দেখতে পাচ্ছি না আমরা। এই জিনিসটা আমাদের হতাশ করেছে, আমরা তার কাছেও জবাবদিহিতা নিব। এবং আমরা দেখতে পেয়েছি রোহিঙ্গা শহীদ নূর মোস্তফাকে স্বীকৃতি দিয়েছে বাংলাদেশ সরকার। আমরা বাংলাদেশ সরকারকে এতদিন পরে হলেও ধন্যবাদ জানাই। তবে আরও একটা কথা বলতে চাই, এই ধরনের শহীদ আহতদের ঘটনায় কোনো প্রকার ঢিমে তেতলামি আমরা সহ্য করব না। সেই সাথে আমরা দেখতে পেয়েছি নূর মোস্তফা স্বীকৃতি পেলেও আরেকজন বিহারি ক্যাম্প থেকে আমাদেরই ভাই রনি, সে শহীদ হয়েছিল, অর্থাৎ তার বিহারি পরিচয়ের কারণে এখন পর্যন্ত তার শহীদের স্বীকৃতি দিতে নানাবিধ আইনি জটিলতা দেখিয়ে তার শহীদের স্বীকৃতিকে রহিত করা হয়েছে, আটকে দেওয়া হয়েছে। এখন পর্যন্ত তার পরিবারকে কোনো প্রকার অর্থ এই ধরনের কোনো কিছু ফাউন্ডেশন থেকে দেয়নি। তাদের পরিবার অত্যন্ত নিডি একটি ফ্যামিলি। তাদের পরিবার আসলে বলা যায় যে আর্থিক জায়গা থেকে হলো গিয়ে এক প্রকার লড়াই করছে, সংগ্রাম করছে। এই মানবেতর জীবনযাপনের মধ্য দিয়েই আসলে তাদের যেতে হচ্ছে। আমরা তাদের কাছে যাব,
এই মুহূর্তে এই প্রেস কনফারেন্স শেষ করে আপনাদের কাছে আহ্বান করব, এই শহীদ নূর মোস্তফার ঘটনাটা যদিও লাইমলাইটে এসেছে, রনির ঘটনা কিন্তু লাইমলাইটে আসেনি। আপনারা মিডিয়াকে আহ্বান করবো, আপনারা আমাদের সাথে চলুন, আপনারা যান, আপনারা রনির খোঁজ নিন। আপনারা আমাদের বিহারি যে শহীদ ছিল রনি, সে আমাদের বাংলাদেশি ভাই, তাকে আপনারা হলো গিয়ে স্মরণ করুন। জুলাইয়ের যে আহত বা শহীদদের যে তালিকা এবং এখানে যারা হলো গিয়ে আহত হয়েছেন, সংখ্যাটা এত বড়, কেউ যদি তার 24 ঘন্টাও দেয় লাস্ট 1 বছরেও, সে সবার সাথে সাক্ষাৎ করতে পারবে না, সবার খোঁজ খবর নিতে পারবে না। এটাই বাস্তবতা। যারা আহত হয়েছেন, যাদের অঙ্গহানি হয়েছে, তাদের ক্ষোভটা আমরা বুঝি এবং তারা যখন এই অভিযোগটা তোলে, আমরা আমাদের ব্যর্থতাটা স্বীকার করি যে আমরা আসলে যতটুকু খোঁজ নেওয়া সম্ভব ততটুকু আমরা নিতে পারছি না, তবে আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করছি। আমরা একটা কথা বলবো যে আমরা আমাদের যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টা এই জুলাই মাস থেকে এবং নতুন যে কমিটিরা এসেছে তাদের থেকে আপনারা দেখতে পাবেন। এবং আমরা আসলে এই সাংগঠনিক কাজের বাইরে গিয়ে আমাদের যে ট্রেডিশনাল, আপনারা যেভাবে দেখেছেন যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাংগঠনিক কার্যক্রমে বেশি ফোকাস করা হয়, তার থেকে আমরা এবারকে জুলাই রক্ষার যে ব্যাপারটা, জুলাইকে টিকিয়ে রাখা, জুলাই জিন্দা রাখার যে প্রচেষ্টা, সেইখানের ভেতরেই আমরা এবার আসলে বেশি সময় দিতে যাচ্ছি। এই যে ইন্টারিম গভর্নমেন্ট এসেছে, তাদের লেজিটিমেসি আসলে জুলাইয়ের শহীদ আহতরা, এই বাদে তাদের আসলে লেজিটিমেসি অন্য কেউই নেই। রাজনৈতিক দলগুলো রয়েছেন, তারা আসলে স্টেক হোল্ডার, তাদের সাথে কথাবার্তা বলা হয়। কিন্তু রাজনৈতিক দলগুলো যদি মনে করেন যে তারাই বাংলাদেশের নীতি নির্ধারক, তাদের বাদে বাংলাদেশে আর কোনো ভয়েস নেই, তাহলে আমরা মনে করব যে সেই জিনিসটা আসলে ভুল এবং তারা ভুলের মাঝে বসবাস করেছেন। রাজনৈতিক দলগুলোর ফেইলিয়ারের জন্যই কিন্তু আসলে আমরা দেখতে পেয়েছি স্বৈরাচারী শেখ হাসিনা স্বৈরাচার হয়ে উঠতে পেরেছে। প্রত্যেকটি নির্বাচন আসলেই দেখা যায় অনেক ধরনের রাজনৈতিক কর্মসূচি দেওয়া হয়েছে, কিন্তু রাজপথে আমরা তার সফল কোনো প্রয়োগ দেখতে পারিনি। এমনকি 7ই জানুয়ারির নির্বাচনের আগের দিনটাতে পর্যন্ত 6 তারিখে বাংলাদেশে খুব কম মানুষ, গুটি কয়েক শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতিরোধ করেছিল। এই বাদে কোনো রাজনৈতিক দল প্রতিরোধ করতে পারেনি, যাদের মাঝে আমরা ছিলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গুটি কয়েক 30-এর মতো শিক্ষার্থীরা। সুতরাং এই রাজনৈতিক দলের ব্যর্থতার জন্যই কিন্তু একটা অভ্যুত্থান হয়েছে এবং তরুণদেরকে নতুন ভাষা, নতুন আইডিয়া, নতুন করে হলো গিয়ে তাদেরকে নেতৃত্বের সামনে নিয়ে আসতে হয়েছে। এবং আমরা স্পষ্টভাবে বলতে চাই যে তরুণদের যে আশা আকাঙ্ক্ষা এবং যার জন্যই আসলে আমাদের এত মানুষেরা জীবন দিয়েছে, আমাদের ভাইয়েরা, আমাদের বোনেরা অঙ্গহানি করেছে, তাদের ওই স্পিরিটটা রাখতে হবে। তাদের সাথে যে কমিটমেন্ট, এক দফায় তো তাদেরকে একটা কমিটমেন্ট আমরা করেছিলাম, ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত বিনির্মাণ। সেই ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত বিনির্মাণ করতে হবে। এছাড়া এই সংস্কার ছাড়া সুযোগ নেই এবং বিচারের প্রক্রিয়াটা, এই ইন্টারিম গভর্নমেন্ট তো 3টা শর্তে আসলে মোটা দাগে তারা হলো গিয়ে ইসের ভিতরে ক্ষমতায় গিয়েছে। সেটা হলো বিচার, সংস্কার এবং বিচার এবং সংস্কারের প্রেক্ষিতে একটি সুষ্ঠু সকলের অংশগ্রহণের ভিত্তিতে একটি নির্বাচন। কিন্তু আমরা দেখতে পেয়েছি কি, বিচার প্রক্রিয়ার নামে ঠন চলছে। বিচার প্রক্রিয়ার যে গতি, সেই গতি দেখলে কচ্ছপও মাঝে মাঝে লজ্জা পায়, এরকম একটা অবস্থা আমরা দেখতে পেয়েছি যে বিচার প্রক্রিয়ার মাঝে কোনো প্রকারই নেই। রাজনৈতিক দলগুলোর ছত্রছায়ায় আওয়ামী লীগ আবার পুনর্বাসিত হচ্ছে। এই ধরনের কার্যক্রমকে আমরা তীব্রভাবে নিন্দা জানাচ্ছি এবং বলতে চাচ্ছি, কালসাপ যতই কিনা সুন্দরভাবে সাজুক, যতই নতুন রূপ ধারণ করুক, কালসাপের নেচার, সে ফনা তুলবে, সে ছোবল দেবে। আওয়ামী লীগ হলো বাংলাদেশের ইতিহাসের কালসাপ। তারা যতবারই সুযোগ পেয়েছে ততবারই বাংলাদেশের মানুষদের আশা আকাঙ্ক্ষা এবং স্বপ্নের মাঝে ছোবল সৃষ্টি করেছে। তাই আপনাদেরকে বলবো, যারা আওয়ামীপনা হয়েছে, মুজিববাদ যাদের রক্তে, তাদেরকে আপনারা বিশ্বাস করবেন না, তাদেরকে আপনারা ধারণ করবেন না। আর আপনি বলেছেন নির্বাচনের কথা, নির্বাচন সংস্কার ছাড়া হওয়ার কোনো প্রকার সুযোগ নেই। যদি কেউ মনে করে যে সংস্কারবিহীন একটি নির্বাচন দিয়ে দেওয়া হবে, বাংলাদেশের ছাত্র জনতা এটি প্রতিরোধ করবে। এবং সেই সাথে আরও একটা কথা স্পষ্টভাবে বলতে চাই, আমরা অনেকগুলো রাজনৈতিক দলকে দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের বিশাল সংস্কারের প্যাকেজ নিয়ে তারা যাচ্ছে। আমরা এটাও বলতে চাই, সংস্কার একটি চলমান প্রক্রিয়া, যেরকম সত্য সেইভাবে মৌলিক সংস্কার ব্যতীত আমাদের একটি নতুন করে সংসদে যাওয়া, নতুন করে একটি নির্বাচন হওয়ারও কোনো প্রকার সুযোগ নেই। মৌলিক সংস্কারের প্রতি আমাদের আসলে বলবো যে এখানে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হবে। মৌলিক সংস্কার ব্যতীত আগামীর যে নির্বাচন, সেটি কখনো বাস্তবায়ন হতে দেওয়া হবে না। শহীদ আহতদের যে কমিটমেন্ট, এক দফার যে ঘোষণা, ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত, সেটি বিনির্মাণ ব্যতীত, সেটির যদি পুরোপুরি আমরা এখানের ভিতরে বাস্তবায়ন নাও করতে পারি, সেটার যে শুরুয়াত করা, সেটার যে একটা জার্নি স্টার্ট করা, সেটা না দেখা ব্যতীত আমরা আসলে এই ধরনের যে কোনো নির্বাচন সেই দিকে আসলে যাওয়ার জন্য বাংলাদেশের মানুষ প্রস্তুত নয়। আমরা